হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে ফুড এসআই এর 2014 এর যে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করছিলাম, আজকে এটা লাস্ট ভিডিও। এরপর আমি ফুড এসআই 2019 এর ভিডিও আনবো। আজকে এটা শেষ ভিডিও এবং আজকে যত মিসলেনিয়াস কোয়েশ্চেন আছে বিভিন্ন রকম, মানে টাইম ওয়ার্ক বা অন্যান্য জায়গা থেকে, বোট অ্যান্ড স্ট্রিম, এখান থেকে দু একটা করে কোয়েশ্চেন দিয়েছিল, তো সেগুলোকে একদম কম্পাইল করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটা ঠিক 5 ফোড়ন হতে চলেছে, তাই অসুবিধে নেই। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনই যা বলবো বেসিক থেকে বলবো, কোনো বুঝতে অসুবিধা আশা করি হবে না। আর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে কি করলে কি হবে সেটা সাজেশন দেবে, আমি সেই রকম করে বানাবো। তাহলে চটপট আমরা শুরু করে দিই। 12 জন লোক 18টি জানলা বানাতে 9 দিন সময় নেয়। 54 জন লোকের 45টি জানালা বানাতে কত সময় লাগবে? অপশন এ 1 দিন, অপশন বি 5 দিন, অপশন সি 3 দিন, অপশন ডি 10 দিন। তো এই যে এটা এটা আমরা জানি ত্রৈরাশিক পদ্ধতি দিয়ে করা যায়। তো আমরা খুব সহজভাবে জিনিসটাকে বুঝে নেব বেসিক ভাবে। যারা বেসিকটা জানো না তারা ভালোভাবে শিখে নাও। লোক মানে এম, এম দিয়ে লোক। লোক হচ্ছে দিনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন ডাব্লু অর্থাৎ ওয়ার্ক, এই যে জানলা, এটা তো কাজের পরিমাণ, তো এইটা যখন ধ্রুবক, মানে এটা যখন ফিক্সড, মানে ওয়ার্ক যত ওয়ার্ক হচ্ছে, মনে করো ধরো 45টা জিনিস বানাতে হবে, একটা পার্টিকুলার কাজ করতে হবে, তখন আমি যদি লোক সংখ্যা বাড়াই তাহলে দিন কমবে না বাড়বে? এক্স্যাক্টলি দিন কমবে। তো আমি যদি লোক বাড়াচ্ছি, কাজটা তো ফিক্সড। মনে করো আমি একটা বাড়ি তৈরি করব, বাড়িটা তো ফিক্সড। আমি যদি লোক সংখ্যা বাড়াই, প্রথমে 10 জন ছিল, তাহলে আমার দেখা গেল ও এস্টিমেট করে 25 দিন টাইম লাগবে। এবার আমি যদি এটাকে 20 দিন 20 জন লোক করি, তাহলে ওটা তো অটোমেটিক্যালি 12.5 দিন হয়ে হবে। তার মানে দিনটা তো কমছে, যেখানে কাজটা ফিক্সড। তো সেরকমই উল্টো দিকে, যদি এম ভ্যারিসেস ডাব্লু, যখন ডি ধ্রুবক, মানে ডি হচ্ছে ফিক্সড। ডি মানে দিন যদি ফিক্সড থাকে, তাহলে লোক কাজের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা কি হলো? যদি মনে করো দিন, আমি একটা দিন ফিক্সড করে দিলাম যে 5 দিনের মধ্যে আমি কাজটা চাই, কোনো কাজ তুমি একদম রিলেট করো, 5 দিনের মধ্যে একটা কাজ চাই, এটা ফিক্সড। 5টাকে আর 6 হবে না, 5 দিনের মধ্যে কাজ চাই। তাহলে আমি যদি লোক বাড়াই, তাহলে কাজটা বেশি কাজ উঠবে। তাহলে একটা লোক একটা জানলা বানায়, তাহলে দুটো লোক যদি হবে, সেই টাইমে দুটো জানলা তো বানাবে। একটা লোক যদি একটা জানলা বানায় 5 দিনে, তাহলে দুটো লোক দুটো জানলা বানাবে ওই 5 দিনে। 5টা লোক 5টা জানলা, তার মানে কি এইটাও বাড়ছে, কাজের পরিমাণটাও বাড়ছে যখন দিনটা ফিক্সড আছে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা বোঝাতে পেরেছি? ওকে, তাহলে এবার আমি অঙ্কে আসি। তাহলে অঙ্ক অনুযায়ী কি হচ্ছে, আমরা ফর্মুলাটা লিখে নিই। m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। এবার এটা কি করে এলো দেখাই। তাহলে আমি যদি লিখি m ইকুয়াল টু w বাই d, যেখানে w ধ্রুবক, তাহলে m d ইকুয়াল টু w মানে ধ্রুবক, তাহলে m d বাই w ইকুয়াল টু k মানে ধ্রুবক। তাহলে এইখান থেকে এটা এলো। ক্লিয়ার? তো এখানে সিমিলারলি m, এই যদি দ্বিতীয়টা দেখি, m ইকুয়াল টু w, এবার এখানে যেহেতু d ধ্রুবক, d তলায় চলে আসছে, যেহেতু এদের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক,
সেখানেও আসছে কি এমডি ইকুয়াল টু ডাব্লু আর এমডি বাই ডাব্লু ইকুয়াল টু ধ্রুবক, মানে 1 আসছে। এইভাবে এইভাবে জিনিসটা আসছে। তো আমি যেভাবেই করি না কেন এইভাবে আমার ফর্মুলাটা এলো। যেহেতু এবার ফর্মুলাটা আমি জাস্ট পুট করব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে m1 আমি একদম চোখ বন্ধ করে, m1 কত 12, সে কত তৈরি করছে, কত দিনের সময় নিচ্ছে 9, আর কি কাজ করছে, কটা 18টা জানলা বানাচ্ছে বাই 18 ইকুয়াল টু m2, m2 কি আমাকে m2 54, তাহলে আমাকে সে জানলা বানাতে বলেছে, আমার বার করতে লাগবে কি t2 সময়টা চেয়েছে, তাহলে এটা কি আছে, হ্যাঁ একদম ঠিক, এটা রয়েছে 45 45। তাহলে এবার আমি কাটাকুটি করি, 6 9 54, সরি 9 6 54, 9 5 45, এবার এইখানে 6, এখানে 6 কাটছে 2, 9 দুগুণে 18 কেটে গেল, তাহলে d2 ইকুয়াল টু 5, তাহলে 5 দিন। তাহলে আমার যখন আমি শর্ট মেথড করব, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, নর্মাল m1 d1 বাই w1 বা m2 d2 ইকুয়াল টু w2। m1 মানে কি মেন, d মানে কি ডে বা টাইম, আর w2 কি, এই w1 কি, সেটা হচ্ছে ওয়ার্ক। তাহলে এইগুলো লিখে নাও, তাহলে দেখবে এই ফর্মুলাটা বসাবে, যে কোনো অঙ্কই এই ক্ষেত্রে চলে আসবে, কিছুই নয়। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। একটি নির্দিষ্ট সংখ্যার লোক একটি কাজ 60 দিনে শেষ করতে পারে। যদি সেখানে 10 জন লোক কম থাকে, তবে ওই কাজটি সম্পাদন করতে আরো 20 দিন লাগবে। প্রথমে কতজন ব্যক্তি ওই কাজে নিযুক্ত ছিল? আগের অঙ্কটার মতোই দেখো, এখানেও রয়েছে কি নির্দিষ্ট সংখ্যার ব্যক্তি, তাহলে এখানেও কি ফর্মুলাটা আসছে কি m1 d1 বাই w1 m2 d2 বাই w2। আমি আর বোঝাচ্ছি না, যেহেতু আগের কোয়েশ্চেনে আমি অলরেডি বুঝিয়েছি। তো দেখো এখানে w1 মানে একটি কাজ, তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার কিন্তু থাকছে কি m1 d1 ইকুয়াল টু m2 d2, আমার ঝামেলা থাকছে না, সেম কাজ যেহেতু, সেই জন্য ওটা 1 হয়ে যাচ্ছে, আমার অসুবিধা নেই। এবার আমি বলবো, তাহলে m1টা m1ই থাকলো, আমাকে m1টা বার করতে হবে, আর d1টা কত আছে, ইয়েস 60। তাহলে m2টা কি আছে, m2টা হচ্ছে m1 10 জন কম, মানে আগের থেকে m1 এর -10, তাহলে পরিষ্কার m1 -10 ইন্টু d2 মানে 20 দিন বেশি লাগবে, তার মানে কি 60 প্লাস 20। নাও এখান থেকে তুমি সলিউশন করো, পেয়ে যাবে m1 ইন্টু 60 m1 -10 ইকুয়াল টু 80। এখান থেকে পরিষ্কার আমি উত্তরটা পেয়ে যাচ্ছি, 4 3 3m1 ইকুয়াল টু 4m1 মাইনাস 10 ইন্টু 4 মানে 40। তাহলে এখান থেকে m1 ইকুয়াল টু পেয়ে গেলাম 40। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো এইখানে এই ফর্মুলাটাই হলো শর্ট মেথড, এখানে গুণ ভাগ বিয়োগ করে দেবে, বেশিক্ষণ 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে, তার বেশি না, ব্যাস। এবার সেটুকু তোমরা মুখে মুখেও করে ফেলতে পারো, যত প্র্যাকটিস করবে তত মুখে মুখে করবে। তাহলে আমি পরের প্রবলেমে চলে আসছি। 3 জন ভাই এবং তাদের বাবার গড় বয়স 18 বছর। ওই 3 জন ভাই এবং তাদের মায়ের গড় বয়স 16 বছর। মায়ের বয়স 34 বছর হলে বাবার বয়স কত?
আমরা একদম বেসিক থেকে করব, কিছু ভাবার দরকার নেই। 18 বছর যদি বয়স, গড় বয়স হয় বাবা এবং তার 3 ছেলের, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? 18 ইন্টু 4, 72। এবার মায়ের এবং তার 3 ছেলের বয়সের সমষ্টি কত হবে? যখন গড় হচ্ছে 16, 16 ইন্টু 4, 64। তাহলে দেখো দুই ভাবে হবে, একটা হচ্ছে 64, তাহলে এদের অন্তর্ফল কত হচ্ছে? অন্তর্ফল হচ্ছে 8। তাহলে বয়সটা বেড়েছে বাবার বয়সের জন্যই তো বেড়েছে। তাহলে মায়ের বয়সের সঙ্গে যদি আমি বাবার বয়সটা যোগ করে দিই, কারণ মা বাবার জায়গায় রিপ্লেস হয়েছে, তাহলে 8 প্লাস 34, 42 বছর হচ্ছে বাবার বয়স। এটা একরকম ভাবে আমি করলাম। এছাড়া আমি করতে পারি কি, যে 64 বছর যখন বেড়েছে তখন মায়ের বয়স কত? 34, তাহলে 30 বছর হচ্ছে 3 ছেলের বয়সের সমষ্টি। তাহলে বাবা এবং 3 ছেলের বয়সের সমষ্টি 72 বছর। সেখান থেকে আমি যদি 3 ছেলের বয়সের সমষ্টি বার করি, তাহলেও বেরোবে কত? 42 বছর। তাহলে এইভাবেও আমার আনসারটা বেরোচ্ছে। এবার পরিষ্কার, এবার আমি অঙ্কতেই যাব না, এটা গেল আমার বেসিক ভাবে। এবার আমি অঙ্কর এতেই যাব না, আমি দেখছি কত বেড়েছে, কত? 2 বছর। 2 বছর গড় কমেছে, তাহলে বাবার বয়স বেশি ছিল, তাহলে তাহলে মায়ের বয়সের থেকে বাবার বয়স অ্যাড হবে, তাহলে কি হবে? 34। বাবা নিজের কাছে 2 বছর রেখেছে এক্সট্রা, 2 বছর যেহেতু বেশি ছিল গড়, তাহলে নিজের কাছে 2 বছর রেখেছে, 3 ছেলেকে 2 বছর করে দিয়েছে, তাহলে প্লাস 4 ইন্টু 2, মানে নিজের কাছে 2 বছর রেখেছে, বাকি 3 ছেলেকে 2 বছর করে দিয়েছে, তবেই তাদের গড় বেড়েছে 2 বছর, তাই তো? তাহলে 34 প্লাস 4 ইন্টু 2, 42। এইটা হচ্ছে আমার এক লাইনের অঙ্ক। এগুলোও করতে পারো, এগুলো করলেও তোমার খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবেও করা যায়, এটা আমি ওইভাবে হিসাব করে নিলাম। যখন মাথায় কাজ করবে না পরীক্ষা হলে, তখন বেসিক ভাবে করে দেবে, কোনো ঝামেলা নেই। এই অঙ্কটা একদমই সোজা। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। যদি তাদের বয়সের অন্তর 8 বছর হয়, তাদের বয়সের সমষ্টি কত? একদম পরিষ্কার, বুঝতেই পারছি। আমি যদি এর বয়স 4 ইউনিট ধরি আর বি এর বয়স ধরছি 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মাইনাস 4 ইউনিট, এটাই হচ্ছে তাদের অন্তর্ফল। এটাই কি? 8। তাহলে 1 ইউনিট মানে 8। তাহলে এদের সমষ্টি কত? 4 প্লাস 5, 9 ইউনিট। সেটা হচ্ছে 8 ইন্টু 9, 72 ইয়ার্স। এটাই হচ্ছে অপশন ডি রাইট আনসার। এটা মুখে মুখেই করা যায়। অন্তর্ফল যখন হচ্ছে 8 বছর, 4 প্লাস 9, 4 প্লাস 9, এই 4 প্লাস 5, 9, 9 ইন্টু 8, 72। তাহলে আমি এটা মুখে মুখেই করে ফেলতে পারি, আমি জাস্ট দেখালাম। এগুলো কোনো অঙ্কই নয়। পরের অঙ্কটা আসছি। কোয়েশ্চেন নাম্বার 5। এটা নৌকা, মানে বোট অ্যান্ড স্ট্রিম, এই নৌকার ওপর, নৌকা এবং স্রোতের অনুকূল প্রতিকূল এসবের ওপর এই অঙ্কটা এসেছে। নদীর স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের বেগটা আমি পেয়ে গেলাম। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টা সময় একটি নির্দিষ্ট স্থানে পৌঁছয় এবং 3 ঘন্টায় ফিরে আসে। ওই নৌকার গতিবেগ কত? স্থির চলে। তাহলে কি আছে এখানে? গল্প কি আছে? স্রোতের বেগ, নৌকার বেগ, স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূল মানে স্রোত যেদিকে আসছে তার বিরুদ্ধে যাচ্ছে, এটাই প্রতিকূল। আর স্রোতের অনুকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকা যাচ্ছে,
তাহলে স্রোত অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে। এখানে আমার বেসিক জিনিস কি, স্রোতের যদি নৌকার বেগ যদি হয় এক্স যদি হয় স্থির জলে নৌকার বেগ এক্স, আর স্রোতের বেগ কত, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তাহলে বেগটা কত হচ্ছে, এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। এই মানে এত কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে। আবার স্রোতের এই নৌকার বেগ কত এক্স, স্রোতের বেগ কত 2 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে যখন, তখন কিরকম হচ্ছে এক্স -2, এটা স্রোতের প্রতিকূলে। এবার কোনো জায়গায় যখন যাচ্ছে সেটা কি, যখন অনুকূলে যাচ্ছে সময় অবশ্যই কম লাগছে, প্রতিকূলে আসছে যখন সময় বেশি লাগছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি তো দেখেই বুঝতে পারছি যে এখানে এটা বেগটা বাড়ছে, এখানে বেগটা কমছে, তাই বেগটা কমছে বলে সময় বেশি লাগছে, বেগটা বাড়ছে বলে সময় এখানে কম লাগছে একদম। এবার দূরত্বটা তো সেম, আমরা একদম বেসিক জায়গায় যাই যে দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু বেগ, একদম বেগ বা দ্রুতি, স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি আর বেগের বাংলা, এই বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। তো আমি যে কোনো একটা দিলাম, এইটা হচ্ছে গল্প। এবার তাহলে আমি এখান থেকে পরিষ্কার পেয়ে যাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু এক্স -2 ইন্টু 3, তবেই তো সমান হচ্ছে, কারণ দূরত্বটা তো সমান। এবার এখান থেকে আমি ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি 3x - 6, তাহলে এখান থেকে প্লাস মাইনাস করলে কি আসছে, x ইকুয়াল টু 10। তাহলে এখানে কি আসছে, হ্যাঁ 10। ও এখানে আমি একটা অপশন ভুল করেছি, এখানে এটা হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই আমি গন্ডগোল করে ফেলেছি। কি হলো, উত্তর আসছে x ইকুয়াল টু 10 আর এখানে এরকম দেখাচ্ছে, কি করে হয়। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার এই এই অনুযায়ী। তাহলে এক্স এর ভ্যালু মানে স্থির জলে নৌকোর গতিবেগ কত আসছে, সেটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই জায়গাটা কি হবে, আমি একদম মানে একদম পুট করে দেবো 3x - 2 equal to 2 into x plus 2, 3x - 6 2x plus 4, একদম বেসিক ভাবে সলভ করে দেবে, ফাটাফাট হয়ে যাবে, এই ফর্মুলাতে ফেলেই ফাটাফাট হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। এবার এখান থেকে তাহলে আমার আজকে পুরো ফুড এসআই 2014 এর যে কোয়েশ্চেন পেপার আজকে শেষ হলো। আমি মোটামুটি পুরোপুরি ভাবে অ্যানালিসিস করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং সেটাকে টপিক ওয়াইজ এইভাবে তোমরা ভাগ করে নাও, তাহলে বুঝতে পারবে যে পিএসসির ফেভারিট জোন কোনটা, কোন জায়গা থেকে তারা কোয়েশ্চেনটা করছে। দেখো আমি অন্তত এইটুকু দেখেছি, তোমরা অঙ্কগুলো করেছো, 30 থেকে 35টা অঙ্ক মুখে মুখে করা যায় একদম, 5-7টা অঙ্ক একটু এদিক ওদিক আছে, তারপর বাকিটা যেগুলো আছে সব করার মতো। বিশাল কঠিন অঙ্ক অন্তত 2014 সালের কোয়েশ্চেনে কিন্তু আসেনি। তো এটা নিয়ে টেনশন নেবার বা ভয় পাওয়ার কিছু নেই, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, সিনসিয়ারলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব ইজিলি প্রিলিমিনারিটা ক্লিয়ার করে দিতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এবার 2019 এর কোয়েশ্চেন নিয়ে
পরের ভিডিওতে আসছি। তোমরা কিন্তু রেগুলারলি দেখতে থাকো, তাহলে পুরো পুরো প্রিপারেশনটা, পুরো স্ট্র্যাটেজিটা তোমরা বুঝতে পারবে। বাই, গুড নাইট।